আনন্দের মুহূর্ত, যে কোনো মুহূর্তে আরামবাগ টিভির সাবস্ক্রাইবার সংখ্যা 15 লাখ ছুঁয়ে যাবে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আরামবাগ টিভি ছোট্ট একটা ইউটিউব চ্যানেল, যেটা শুরু করেছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ সাব ডিভিশনকে কেন্দ্র করে। ছোট্ট একটা এলাকা, 4টে থানা, ছিল একটা কেবল টিভি চ্যানেল। আপনারা জানেন সেসব তো ইতিহাস হয়ে গেছে, পুলিশ তো সব চৌপাট করে দিয়েছে, সবকিছু তুলে নিয়ে গিয়ে মিথ্যা কেস দিয়ে। সেসব নিয়ে আমি আর আজকে কিছু বলছি না, অনেক বলেছি। আর আমরা নতুন করে ওই চ্যানেল, টিভি চ্যানেল যেটা, সেটা আর রান করিনি। জেল থেকে বেরিয়ে জাস্ট ইউটিউবার হিসেবেই থেকে গেছি। তারপর থেকেই এগিয়ে চলতে চলতে আরামবাগ যে সাব ডিভিশন, সেখান থেকে হুগলি জেলা, সেখান থেকে পশ্চিমবঙ্গ, তারপরে ভারতেরও কিছু কিছু খবর করেছি, যেখানে যা সব ভোট হয়, বড় বড় ইনসিডেন্ট হয়, সেগুলোকে কভার করি। ভোট হলে আমি চলে যাই। সেটা করতে করতে আজকে আরামবাগ টিভি বলা যায় যে ইন্টারন্যাশনাল হয়ে গেছে বাংলা ভাষাতে। মানে বাংলাদেশ এবং বিশ্ব জুড়ে যারা বাঙালি আছেন তাদের কথা তুলে ধরা, আমাদের বাংলা রিলেটেড খবরাখবর প্রকাশ করা, এইসব করতে করতে আরামবাগ টিভি ইন্টারন্যাশনালি বাঙালিদের কাছে একটা জনপ্রিয় ইউটিউব চ্যানেল হয়ে উঠেছে। আর সেই কারণেই সাবস্ক্রাইবার সংখ্যা বাড়তে বাড়তে 1.5 মিলিয়নের কাছাকাছি চলে এসেছি। যে কোনো মুহূর্তে এটাকে ক্রস করে চলে যাব। হয়তো এই সংখ্যাটা অনেকের কাছে কিছুই না, জানি বাংলাদেশে অনেক অনেক মানে এই সংখ্যার থেকে টপকে অনেক ইউটিউবার আছেন, অবশ্যই তারা কাজ করছেন, তারা আরো অনেক বড়, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। আমি যেটা বলতে চাই, আমার যে সাবস্ক্রাইবার সংখ্যা, এটা আমার কাছে অনেক বড়, যেহেতু একটা ছোট্ট জায়গা থেকে ওঠা, একটা সাব ডিভিশন, 4টে থানা এলাকা, সেই জায়গা থেকে। সেই জন্য নামটা এখনো আরামবাগ টিভি রয়ে গেছে। এটা ছিল একটা কেবল টিভি চ্যানেল, মিথ্যা কেস দিয়ে সবকিছু তুলে নিয়ে গিয়ে চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে, শাসকের বিরুদ্ধে যেহেতু গর্জে উঠছিলাম। আর আমি চ্যানেল চালু করিনি কারণ অনেক সমস্যা তৈরি হতো, কেবল অপারেটরদেরকে চাপ দিয়ে চ্যানেলকে ড্রপ করে দেওয়া হতো, অনেক কিছু হতো। সেই জন্য ইউটিউব সহজে এটাকে বন্ধ করা যাবে না, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে চালানো যায়, তাই চালাচ্ছি। কিন্তু নামটা আরামবাগ টিভি রয়ে গেছে। আর যতই আরামবাগ টিভি বেড়ে যাক, নামটা কিন্তু আরামবাগ টিভি থাকবে, এটা আমার সিদ্ধান্ত। এই আরামবাগ টিভি আমার যেখানে বাড়ি, এর মধ্যে একটা মাটির টান আছে। আমি চাই আরামবাগ টিভির মাধ্যমে আরামবাগ নামটাও বিশ্ব জুড়ে ছড়িয়ে যাক। সেই জন্য নামটা থেকে গেছে, এবং টিভি কতটাও থেকে গেছে। অনেকে ভাবেন হয়তো আরামবাগ টিভি, টিভি কেন, এটা ইউটিউব চ্যানেল। আসলে এটা টিভি চ্যানেলই ছিল, এটা টিভি চ্যানেলই ছিল। নামটা তখন থেকেই মানে টিভি চ্যানেল ছিল এবং সঙ্গে ইউটিউবও ছিল, তো সেই জন্য নামটা একই রয়ে গেছে, একই থাকবে। তো যাই হোক দর্শক, আনন্দের মুহূর্ত যে আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে হাঁটতে 1.5 মিলিয়ন আমরা ক্রস করতে চলেছি। আপনাদের পাশে থাকার কারণে আশা করি আপনারা যেভাবে বিভিন্ন সময়ে অসময়ে পাশে থেকেছেন, এইভাবেই থাকবেন। এখনো পর্যন্ত টোটাল 25টা কেস নিয়ে আমি লড়ছি। এই রাজ্যের এই শাসকের দেওয়া কেস 25টা। বাংলাদেশের যারা প্রথম দেখছেন আরামবাগ টিভি, তারাও জেনে রাখুন, এই রাজ্যের শাসকের খুবই খারাপ নজরে আমি আছি। এখনো পর্যন্ত মোট 25খানা কেস আছে আমার জানা, অজান্তে জানি না আর কোথায় কত কি রয়েছে। তো লড়ছি আর কি। হাইকোর্ট রয়েছে এখানে, আইনের ব্যাপারটা আমরা পাই আর কি হাইকোর্টে গেলে। লড়ছি, বেঁচে আছি। বেশ কয়েকটি ভারী ভারী কেস অলরেডি খালাস হয়ে গেছে, মানে আমি খালাস হয়ে গেছি। অনেক রকমের, এমন কোনো হেন কেস ছিল না আমার নামে দেওয়া হয়নি, অনেক কিছু। তো যাই হোক দর্শক, আমি এখানকার যারা দর্শক তাদের কাছে হয়তো রিপিট মনে হচ্ছে, কিন্তু নতুন দর্শক তখন অনেকে আসছেন, সাবস্ক্রাইবার হচ্ছেন, সেই জন্য আমাকে কখনো কখনো পুরোনো কথাগুলো বলতে হয়। যাই হোক, ভাল লাগছে যে সকলকে নিয়ে চলতে চলতে আমরা এই জায়গায়। আশা করি আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। আমি আজকে কয়েকটা টিপস দেবো, টিপস দেবো বলতে, আমাকে কেউ কেউ বলেন যে আপনার ভিউ, দর্শক ভিডিওতে এটা একভাবে কি করে থাকে,
আমরা দেখেছি, অনেক ইউটিউবাররা বলেছেন যে আমরা দেখেছি যে আমাদের কখনো কখনো কোনো কোনো ভিডিও বিরাট ভিউ হয়ে যাচ্ছে, তারপরে আবার পরের পরের ভিডিওতে ভিউ নেই। এটা কেন? আপনি কি করে এটাকে মেনটেন করেন? আপনার বাজার দেখি সবসময় চাঙ্গা, না পড়তি না বিরাট কিছু। সত্যি দর্শক, আমি এটাও মানি যে আমার যে বিরাট কিছু ভাইরাল হয়ে যায় সব ভিডিও, আমার সেটা হয় না। মিলিয়ন মিলিয়ন, মানে মিলিয়ন মিলিয়ন হয়ে যায়, এরকম আমার হয়েছে হয়তো কম, কিন্তু আমার আবার ওই নিচের দিকে একেবারে তলানিতে নেমে যাওয়া এটাও হয়নি। আমি একটা একটা আমার স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে চলি, মানে আমার একটা মানে ভিউয়ার্স যেটা একটা আছে, আমার না খুব নিচে নেমে যায় আর না হুট করে মানে উৎপাটাং একটা বিরাট কিছু হয়ে যায়। একভাবে একটা গতিতে আমি কিন্তু এগিয়ে যাই। সেই জন্য আমার পজিশন মোটামুটি মোটামুটি আমি ধরে রাখতে পারি। তো এটাই অনেকের কৌতূহল যে আপনার এইরকম মেনটেনেন্স ব্যাপারটা কি করে হয়, আমাদের কেন হয় না? ইদানিংকালে যেমন কেউ কেউ বলছেন যে আমরা কিছুদিন আগে পর্যন্ত বিরাট ভিউ করছিলাম, কিন্তু এখন আমাদের ভিউ হচ্ছে না, একেবারে নিচের দিকে নেমে গেছে। তো আপনি একজন মানে এইভাবে চলছেন পশ্চিমবঙ্গ থেকে, তো আপনি আমাদেরকে কিছু বলুন, টিপস দিন। আমাকে কেউ কেউ বলেছেন হোয়াটসঅ্যাপে। আর আমি আরেকটা বিষয় দেখি, আমার সাবস্ক্রাইবার সংখ্যা কত কি হয়েছে না হয়েছে আমি সবসময় নজর করি না। আমি দেখি আপনাদের মধ্যে অনেকে নজর করে আমাকে বলেন, দাদা 1.5 মিলিয়ন হতে চলেছে, 15 লাখ ক্রস করতে চলেছে, দেখছি আপনারা অনেকে বলেন। সুতরাং এখানে পরিষ্কার যে কতটা সাপোর্ট করেন আপনারা। জানি কারো কারো রাগ আছে আমার উপরে, বিশেষ করে বাংলাদেশের অনেকের রাগ আছে, রাগ থাকতে পারে, সে রাগ প্রকাশ করবেন, কিছু ব্যাপার না, কিন্তু আমার যে কাজটা আমাকে তো করতেই হবে। তো যাই হোক, রাগ, অভিমান, ভালোবাসা সব মিলিয়েই এগিয়ে চলা। তো যাই হোক, যখন এরকম কথা উঠে এসছে যে আপনি কি করে মেনটেন করেন, একটু টিপস দেবেন, তো আমি আজকে ভাবছি যে আজকে কিছু টিপস দিয়ে দিই, কিছু মানে যুক্তি বলে দিই কি কারণে। আমি তো প্রথম থেকে বলে আসছি, আমি কিন্তু বিরাট বড় কেউ বক্তা না, বিরাট বড় কেউ অ্যাঙ্কার না। আমার কথা সব যে স্পষ্ট হয় তাও না। বাংলাদেশ থেকে কেউ কেউ কটাক্ষ করে বলেও থাকেন যে আপনি তুতলে যান। হ্যাঁ, যাই, আমি নর্মাল সাধারণ ছেলে। আমি বলেছি আমার কাছ থেকে বিরাট কিছু ভাষাতে ভঙ্গিতে আশা করবেন না। শুধু ভাববেন যে পাশের বাড়ির ছেলেটা একটা ঘটনা সম্পর্কে বলছে, একটু বুঝে নেবেন। আর আমি যদি খবরটা মানে ধরুন কোনো একটা ঘটনা ঘটেছে, একটা পাশের বাড়িতে এসে যখন কাউকে কিছু বলি, কিভাবে বলি? আমাকে কি বিরাট করে মেকআপ নিয়ে বলতে হবে, পলিশ করে বলতে হবে, ছন্দ মিলিয়ে বলতে হবে? যেমন একটা পাশের বাড়ির লোককে কেউ একজন কোনো ঘটনা বলেন, সেইভাবে আমি বলি, বুঝে নেবেন। অত বিশাল বিশাল কিছু আশা করবেন না। চাকচিক্যতা, মানে সব ব্যাপার স্যাপার বড় বড় চ্যানেলে হয়, অনেক ইউটিউবারও চাকচিক্য ভাবে বলে থাকেন। বলেন, আমি আমার মতো একটু বুঝে নেবেন। তো সেইভাবেই বুঝে নেন। তো তবুও কেউ কেউ বলেন, বলবেন, সেরকম লোক তো থাকবেন, তাদেরকে নিয়েও তো চলতে হবে। আমি যেটা বলতে চাই দর্শক, কয়েকটা টিপস ছোট্ট করে। সবার আগে আমি আমারটা বলে দিই। সবার আগে আমি কি করি? সবার আগে আমি ঠিক করি যে কোনটা আমি টাচ করব। আমি তো কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে থাকি, খবরের উপরে থাকি। সবার আগে হচ্ছে সাবজেক্ট চুজ করতে হবে ঠিক মতো করে, যে কোনটার সম্পর্কে মানুষের কৌতূহল আছে। এখানে কিন্তু আপনি অর্ধেক কাজ করে ফেললেন। যদি আপনি মানুষের মনের মানে কৌতূহলটা বুঝতে পারেন, যে কোন বিষয়ে মানুষের আগ্রহ আছে কিছু জানার, যদি সেটা যদি ধরতে পারেন, সেই পালস যদি আপনি বুঝতে পারেন এবং সেই সাবজেক্টে যদি আপনি ভিডিও বানান, আপনি তুতলে যান, আটকে যান, ছবি ঝিলঝিল করুক, যাই করুক, মানুষ কান পেতে শুনবে। সুতরাং প্রথম হচ্ছে সাবজেক্ট, যে সাবজেক্টে মানুষের কৌতূহল আছে, এটাই হচ্ছে মেন পয়েন্ট। একজন এডিটর বা একজন রিপোর্টার, একজন ইউটিউবার, তিনি কতটা জনপ্রিয় হয়ে উঠবেন, তার ভিডিও কতটা মানে আকৃষ্ট হবে, মানে আকর্ষণের জায়গাতে যাবে, বিষয়টা সেটা নির্ভর করে সাবজেক্ট। ফার্স্ট হচ্ছে সাবজেক্টটা সেইভাবে চুজ করতে হবে। আমি এটা সবার আগে বেশি করে ভাবি। কি করে বলবো, কি বলবো না বলবো, তার থেকে আমি সাবজেক্ট কোনটা নিয়ে বলবো সেটাকে আমাকে সবার আগে ভাবতে হয়। এটা যিনি ভাবতে পারবেন, তিনি অর্ধেক হিট ওখানেই হয়ে গেলেন। তারপর তিনি যেমন করে পারেন বলুন। এটা আমি কি খুব ভালো করে বলি? আমি কি খুব ভালো করে বলি, তো ভিউ হয় কেন? আমি সাবজেক্টটা এমন ধরার চেষ্টা করি যেটা নিয়ে মানুষের বিরাট কৌতূহল থাকবে, শুনলেই দেখলেই বলবে দেখি কি আছে ব্যাপারটাতে। ফার্স্ট হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, দ্বিতীয়ত, যা বলবেন তার যেন ভিত্তি থাকে,
এমন কিছু বলবেন না যেন আজগুবি গল্পের মতো হয়ে যায়, দুদিন পর মানে ফাঁস হয়ে যায় যে পুরোটাই গল্প ছিল। যাই বলবেন ভিত্তি অনুযায়ী বলবেন। ভিত্তি ছাড়া যদি বলতে চান, হয়তো প্রথম প্রথম মানুষকে চমকে দিবেন বিষয়টা, কিন্তু দেখবেন দুদিন পর আপনি ফলস খেয়ে গেছেন। আপনার কথা আপনি তো মন গড়া কথা বলেছেন, আপনার তো কোনো ভিত্তি নেই। সে মন গড়া কথা তো বেশি দিন টিকবে না। যখনই ওটা প্রকাশ পেয়ে যাবে, আপনার যে বিশ্বাসযোগ্যতা সেটা নষ্ট হয়ে যাবে। আমি একটা দেখবেন আমার লেখা যায় নিজ দিয়ে, আপনারা দেখে থাকবেন, আমি এটা লিখতে বাধ্য হয়েছি। আসলে কিছু কিছু ইউটিউবারের জ্বালাতে আমরাও অতিষ্ঠ। কিছু কিছু ইউটিউবারের জ্বালাতে আমরাও অতিষ্ঠ। এত গল্প তারা ঝাড়ছেন ইউটিউবে। আমি সেজন্য লিখেছি যে কোনো গল্প কথা বলে না আরামবাগ টিভি। খবর থাকলে খবর বলে। আরামবাগ টিভি কোনো গল্প কথা বলে না, খবর থাকলে খবর বলে। ইদানিংকালে এই একটা মোবাইল আর একটা এ নিয়ে যে যার মতো করে গল্প ছড়িয়ে যাচ্ছেন। আবার এটাও দেখছি যাদের ভিউ হচ্ছে না, ভিউ হয়তো হচ্ছিল এখন হচ্ছে না, দেখছি ভিউ হচ্ছে না, চলো একটা আজব গল্প জুড়ে দিই। আর আজব গল্প মানেই বাংলাদেশ ইউনুসের লুঙ্গি খুলে গেল, এই খুলে গেল, বললেই মনে হচ্ছে ভিউ হয়ে যাবে। দেখছি এরকম আং বাং, এর সঙ্গে তার কথা, এ মাস্টার স্ট্রোক দিয়েছে, ওই দিয়ে সেই দিয়ে, আজব গল্প আমি দেখি। আর সেগুলো দেখে আমাদেরকে সমস্যায় পড়তে হয়। সেই সব যখন কেউ দেন দিয়ে আমাদেরকে প্রশ্ন করে, জানেন এরকম ব্যাপার হয়েছে, বিরাট খবর ইউনুস। যেমন একটা ঘটনা আমি কদিন ধরে দেখছিলাম, ইউনুস নাকি পালিয়ে গেছেন। এত লোক আমাকে এখান থেকে বলছেন, আপনি জানেন না ইউনুস পালিয়ে গেছেন দেশ ছেড়ে, আর ফিরবেন না, জানেন না? তারপর সমন্বয়করাও নাকি সব চলে যাচ্ছেন, আপনি জানেন না? বিরাট খবর, বিরাট খবর। ওখানে আবার সেনা অভ্যুত্থান হয়ে যাবে, সেনা সব দখলে নিয়ে নেবে। তো আমি দেখলাম, সত্যি আমাকে দেখছি লিঙ্ক পাঠিয়েছেন কেউ কেউ। কিন্তু আমি তো খবর রাখছি, বাংলাদেশে একটা বড় কানেকশন আমার আছে, কিন্তু না, এরকম কিছু ব্যাপার না। আর এইরকম হুটপাট হয়ও না বিষয়টা। একটু এতদিন ধরে কাজ করছি, এটুকু তো আমরা বুঝছি রে বাবা। যাই আমরা ওখানকার সম্পর্কে বলি, আমরা ওখানকার সম্পর্কে যা বলি, কোনো একটা ঘটনা। আর আমি একটা কথা সবসময় বলে রাখি দর্শক, আমি কিন্তু কোনো গল্প বলি না, আমি ডকুমেন্টের উপরে কথা বলি। আমি কিছু একটা দেখবেন প্লেস করি, তার উপরে একটা ব্যাখ্যা দিই। হতে পারে কিছু কিছু কমেন্ট হয়তো আমার নাও, মানে অন্য কারো নাও ভালো লাগতে পারে, বাংলাদেশের লোকেদের বিশেষ করে, কিন্তু সাবজেক্টটা কিন্তু বাস্তব, সেরকম কিছু নিয়ে বলি। সাবজেক্টটা বাস্তব, সেটা নিয়ে কিছু বলি। সেখানে তথ্যগত হয়তো কিছু ওলট পালট বাংলাদেশের লোকেদের মনে হতে পারে, বা আমার কিছু কমেন্ট কটাক্ষ হয়তো তাদের খারাপ লাগতে পারে, কিন্তু সাবজেক্টটা কিন্তু সাবজেক্টটা গল্প না। এরকম কথা আমি কখনো বলি না যে ইউনুস চলে গেলেন। আমি কিসের ভিত্তিতে কথাটা বলবো ইউনুস চলে গেলেন? অনেকবার আমাকে খুঁচিয়েছেন, কেউ বলছেন ইউনুস পদত্যাগ করেছেন, বলে একটা পদত্যাগ পত্র দিতে আমার কাছে চলে এসছে। আমি ধর ফালতু কথা কেউ বলছেন, কেউ বলছে, সেটা নিয়ে আমার খবর করতে হবে? আর কালকে তো আবার একটা শুনছিলাম একজন ইউটিউবার নাকি কে বলেছেন, বা কে সব বলেছেন ইউনুস নাকি গ্রেফতার হয়ে গেছেন। অবাক কাণ্ড, গ্রেফতার হয়ে গেলেন ইউনুস? আমাকে লোক পাঠাচ্ছেন, জানেন ইউনুস গ্রেফতার হয়ে গেছে। আমি তো ওইরকম হাওয়ায় ভাসি না। আমার নেটওয়ার্ক আমি নিশ্চয়ই ক্রস চেক করছি, বটে নজর রাখছি তো বটেই, নজর তো রাখছি, ওখানে প্রচুর লোকের আমার যোগাযোগ আছে। দেখলাম সব ভুয়ো। বুঝলাম যে এরা একটা ফ্রাস্ট্রেশনে পড়ে গেছেন, যে ভিউ হচ্ছে না, কদিন খুব ভিউ হচ্ছিল, ভিউ হচ্ছে না, চলো একটা গল্প জুড়ে দিই। এই ইউনুস ধাক্কা, এ হয়ে গেল, উড়ে গেল, ইয়ে গেল, লুঙ্গি খুলে গেল, মাথার চুল উঠে গেল, মানে যে যা পারছেন একটা করে জুড়ে দিচ্ছে, যে ইউনুসের সম্পর্কে একটা বাজে কিছু বলে দিলেই মনে হয় ভিউ হয়ে যাবে। এটা হয় না রে ভাই, এটা হয় না। ওই চমকটা হবে, কিন্তু আলটিমেট গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে যাবে। আর একবার যদি গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে যায়, আর কিন্তু দাঁড়াতে পারবেন না, একটা সময় পরে হারিয়ে যাবেন মার্কেট থেকে। আবার খবর যেটা আমি দেখি, খবরের হেডলাইনটা এমন, ভিতরে দেখছি কিছু নেই। মানে অনেকটা সেই ধাঁধা যেমন মনে হয় না, বিরাট কিছু ভিতরে, সেই আনসার বললে এইটা এরকম মনে হয় না, ওইরকম টাইপের লাগছে ধাঁধা। বা ওই দাদাগিরিতে গুগলি হয় না, গুগলি রাউন্ড, যেন গুগলি টাইপের হয়ে গেছে ইউটিউবের খবরগুলো। মানে হেডলাইন বিরাট কিছু, ভিতরে দেখছি ফাঁকা, কিছুই নেই। বা ওই গল্প কথা, কোনো প্রমাণ নেই। কে বলছেন মোদি ট্রাম্প নাকি ফোনে কথা বলেছেন? ফোনে কোথায় কথা বলেছেন? ট্রাম্প মোদিকে ফোন করলে, বা মোদি ট্রাম্পকে ফোন করলে ইউটিউবার জেনে গেলেন, আর কেউ কোথাও জানতে পারলেন না? মোদি বা ট্রাম্প কি কানে কানে বলেছেন নাকি? বলেছেন? এত বড় খবর, তো যে কেউ খবর করবেন এটা জানতে পারলে। ওই যে মন গড়া কথা, ভিউ হচ্ছে না, চলো একটা জুড়ে দিই গল্প। এই গল্পের জ্বালাতে আমরা অতিষ্ঠ হয়ে পড়ছি। আপনারা আমাদেরকে অনেকে বিরক্ত করেন, দেখুন আপনি এই খবরটা করুন। সুতরাং গল্প দিলে কিন্তু বেশি দিন চলবে না কারবার। গল্প দিলে বেশি দিন কারবার চলবে না। সব থেকে অবাক লাগছে, আজকে ভিডিও মনে হচ্ছে একটু বড় হয়ে যাবে, ইউটিউবাররা, তাও তো ইউটিউবার, ওই সবাই এসছেন নিজের মতো করে মোবাইলে করছেন। কিছু টিভি চ্যানেল
স্যাটেলাইট চ্যানেল তারাও দেখছি ইউটিউবারদের থেকেও খারাপ হয়ে গেছে। তাদের খবরের হেডলাইন, কন্টেন্ট, সাবজেক্ট এবং ভঙ্গি, তারা ইউটিউবারের থেকেও খারাপ হয়ে গেছে। আমি আমাদের এই বাংলারই বলবো, এই বাংলার কয়েকটা মিডিয়াকে দেখছি যে তাদের যা অবস্থান, যা বলা, যা ভঙ্গি, অনেকে হাসছেন। তাদের অবস্থা মানে সস্তার ইউটিউবারদের থেকেও খারাপ। তাদের সাবজেক্টের বলা, বিশেষ করে হেডলাইন, এমন হেডলাইন, তারাও যেন সেই কম্পিটিশন করতে করতে ভিউ হচ্ছে না বলে এমন চমক দিতে গেছেন ওই গুগলি, দাদাগিরির গুগলির মতো। ভিতরে দেখা যাচ্ছে কিছুই নেই। আমি এত কথা বলছি, একটা উদাহরণ দিয়ে দিই এই ইউনুসের সম্পর্কে। এই ইউনুস নিয়ে তাদের কথা হচ্ছিল, এটা কিন্তু কারেন্ট ইস্যু। দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা, কোথায় পালাননি ইউনুস। ইউনুস সম্পর্কে আমাদের অনেক প্রশ্ন রয়েছে, ইউনুসের অবস্থান নিয়ে আছে প্রশ্ন, কিন্তু তা বলে কি উল্টো পাল্টা বলবো? একটা ভিত্তি থাকবে না? আমি যে কথাগুলো বলছি বাংলাদেশের লোকেরা তো শুনছেন, ওনাকে রাগ করেন আমার উপরে। আমাদের দেশের আমার দেশের অ্যাসপেক্ট আমাকে কথা তো আমি তো বলি, তাতে রাগ হয় উনাদের, কিন্তু তা বলে কি আমি উল্টো পাল্টা বলে যাবো? দেশ ছেড়ে পালিয়ে গেছেন ইউনুস, চলে এসছেন ফেরত, চলে গেলেন, আবার চলে এলেন। কে বলছেন পদত্যাগ করেছেন, তো আজকে চলে এসছেন। তো প্রধান উপদেষ্টাই তো বলা হচ্ছে তাকে, কিন্তু প্রধান উপদেষ্টার পদত্যাগ পত্র শুধু ইউনুস তো হয়ে যাননি। খবর নিয়ে দেখবেন চলে এসছেন উনি আজকে। উনি সুইজারল্যান্ডে গিয়েছিলেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলে কি একটা হয়েছিল, আর কয়েকটা প্রোগ্রাম ছিল, উনি ওখানে অ্যাটেন্ড করেছিলেন এবং সেই ছবিও সামনে আসছিল, ওনার পেজে তো সামনে আসছিল পর পর। তো আমি কেন আজগুবি গল্প বলবো? ইউনুস সম্পর্কে কিছু একটা বলতে হয় বলে কি আজগুবি গল্প বলে দেবো? এইসব গল্প টেকে এই যে যারা এতদিন ধরে বলে এসেছিলেন ইউনুস পালিয়ে গেছেন, দেশ ছেড়ে পালিয়েছেন, পদত্যাগ করেছেন, অ্যারেস্ট হয়ে গেছেন, আজকে তারা কি মানে দর্শকদের কাছে, ভিউয়ারদের কাছে তারা কি প্রতিপন্ন হলেন? মানে পুরো গাঁজাখড়ি গল্প চলছিল। এইসব করলে কিন্তু ভিউ টিকবে না, এইসব করলে ভিউ থাকবে না। মানুষের গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে গেলে মানুষ কিন্তু আর চ্যানেলটাকে নতুন করে খুলে দেখবে না। আরামবাগ টিভি, আমি অনেককেই বলতে শুনেছি যে আমি কাজ থেকে ফিরে রাতের বেলা আরামবাগ টিভি সার্চ করি, করে দেখি কি কি ভিডিও আপলোড হয়েছে। আমার সারাদিন দেখার সুযোগ হয় না, আমি রাতে সব দেখি। কেন দেখেন? যে আরামবাগ টিভি যেগুলো বলছে এগুলো শোনার। কিন্তু যদি আপনার ওই গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে যায় যে উনি গেছেন মিটিং এ, পালিয়ে গেছেন, দেশ ছেড়ে দিচ্ছেন, উল্টে যাচ্ছেন, পাল্টে যাচ্ছেন, সমন্বয়করা সব চলে যাচ্ছেন, পরে যখন দেখা গেল যা পুরো ভুয়ো, ওই আপনার চ্যানেলটাকে আলাদা করে খুলে আর কেউ দেখবেন না। ওই কিছু সার্চ করতে 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 যদি ভিডিও এসে যায়, সেই হেডলাইনটা দেখে যদি মনে হয় মানুষ ঢুকবেন খবরে, তাও যদি চিনতে পেরে যান তিনি যে এ তো উনি ওই ইউটিউবার যিনি বলেছিলেন ইউনুস চলে গেছেন, আদতে উনি গিয়েছিলেন মিটিং এ, ভুলভাল, ধর ওর কথার কোনো বিশ্বাস নেই। আপনি যদি খুব ভালো ইনফরমেটিভ ভিডিও দিয়ে থাকেন পরবর্তী সময়ে, সেটাও মানুষ বিশ্বাস করবেন না, একবার যদি বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যায়। সুতরাং এইগুলোকে মেনটেন করে মানে চলতে হবে, না হলে কিন্তু খুব মুশকিল। আমি সবসময় কি চেষ্টা করি জানেন দর্শক, আপনারাও চেষ্টা করবেন, হেডলাইন যেটা দেবেন, হেডলাইনে আপনি যেটা দেবেন ভিতরে যেন তার থেকে 1% হলেও বেশি থাকে, কন্টেন্ট যেন তার থেকে 1% হলেও বেশি থাকে। যে হেডলাইনটা দেখে মানুষের যে একটা এক্সপেকটেশন তৈরি হয়, একটা আশা তৈরি হয় যে এটার মধ্যে মনে হয় এই ব্যাপারে কি বলেছে দেখবো, যেন সেটা মানুষ শুনে স্যাটিসফাইড হন, যেন সেই রিলেটেড মেটেরিয়ালস থাকে বা তার থেকে কিছুটা হলে বেশি থাকে, কম না থাকে। কম থাকলেই মানুষ বলবেন ধরে হেডলাইনে চমক দেন, ভিতরে কিছু নেই। পরে দেখবেন যতই আপনি ভালো কন্টেন্ট দেন, আপনার প্রতি বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনার ওই খবরে মানুষ ঢুকবেন না, কারণ আপনার সম্পর্কে ধারণা হয়ে যাবে এ ফালতু চমক। আমি ইদানিংকালে আজ তাক বাংলাকে দেখি, অবাক লাগে, একটা অত বড় মিডিয়া হাউস এমন হেডলাইন করে, আর একটা কয়েকটা স্যাটেলাইট চ্যানেল আমাদের বাংলা তারাও এমন হেডলাইন করে, ভিতরে দেখি কিছু নেই। এই যখনই কম থাকবে ভিতরে, তখনই কিন্তু বিশ্বাসটা থাকবে না, বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যাবে। বরং চেষ্টা করবেন, আমি চেষ্টা করি হেডলাইনে কম বলি যেন ভিতরে অন্তত বেশি থাকে। তারপরে হেডলাইনে হিন্টসটা একটু দিয়ে দেবেন। এমন ভাবলেন যে এমন একটা কিছু বলে দিলেন, মানুষ নানান ভাবনায় ভাবিত হতে পারেন, গিয়ে দেখলেন সেটা নয় গো, অন্য। মানে আপনি হেডলাইনে যেটা দেবেন যেন ওই রিলেটেড থাকে বিষয়টা, বা ভিতরে যেটা আছে সেই রিলেটেড যেন হেডলাইনটা থাকে। হেডলাইনে এমন কিছু দেবেন না যে মানুষের ভাবনা বিরাট হয়ে যাবে, একটা নিয়ে ভাবনা, ভিতরে দেখা গেল ওইটারই ওই দুজনেরই ব্যাপার, কিন্তু একটা পাতি ব্যাপার।
দুজনের সম্পর্কের ব্যাপার, কিন্তু পাতি ব্যাপার, যেটা আমি ভাবছিলাম সেটা না, তাহলে কিন্তু আর মানুষ ওই ওই মানে যেটা আছে আশা করে থাকবেন সেটা যখনই হবে না, মিলবে না, তখনই কিন্তু মানুষ আর দেখবেন না, ভিডিও দেখবেন না। এখন বলবেন তাহলে কিছু কিছু এইসব ভুলভালের ভিউ কি করে হয়ে যায়? এটাও প্রশ্ন তো আপনার, যে ভুলভাল তো অনেকে দেখছি ভিডিও করে, তার ভিউ কি করে হয়ে যায়? ভিউ হয়ে যাওয়ার আরো একটা কারণ আছে। এখন মোবাইলটা দেখবেন একজন সাধারণ যে কোনো মানুষের হাতে মোবাইল থাকে। চাষি, খেটে খাওয়া মানুষ, অত পড়াশোনা মানে জানেন না, শেখেননি, সুযোগ হয়নি, তারাও এখন অ্যান্ড্রয়েড মোবাইল দেখেন এবং ইউটিউব দেখেন। আর তাদের অনেকের ধারণা যে ইউটিউব মানে টিভির মতো দেখতে, তো টিভি বেশ জাঁকজমক ভাবে সব লেখা টেখা থাকে, তো গ্রাফিক্স করা থাকে। তারা মনে করেন যে এখানে বলছে মানে সব ঠিক। যারা আর কি আমাকে ওরকম পাঠান, তো তারা দেখছেন এরকম বলছে, দেখি কি ব্যাপার, ইউনুস পালিয়ে গেছেন, দেখি তো ইউনুস কি পালিয়ে গেছেন, যা বলছেন তারা তাই শুনছেন। তারা কি থোড়ি জানেন যে উনি গল্প দিচ্ছেন? এত তো মানুষ ভাবতে পারে না। ধরুন প্রত্যন্ত গ্রামের লোক, সাধারণ খেটে খাওয়া, তারা প্রথম শুনছেন এইসব ব্যাপার স্যাপার গুলো, তো তারা তো ভাববেন সত্যি তো বিরাট ব্যাপার। হ্যাঁ, তারা হাঁ করে দেখতে শুরু করে দিচ্ছেন। এই হাঁ করে দেখতে দেখে হয়তো কিছু ভিউ সেই সময় হয়ে যাচ্ছে। আবার তারাই যখন পরে দেখছেন অন্য চ্যানেলে বা অন্য কেউ বলছেন ওই তো ইউনুস তো দেশে চলে এসছেন, তখন তারা বুঝছেন ঢপবাজ। এই তারা যখন বুঝতে 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 একটা বড় অংশ যখন বুঝে যাবেন যে আপনি ঢপবাজ, আপনার ভিউ হবে না, আপনি একটা সময় মার্কেট থেকে হারিয়ে যাবেন। সেজন্য ওই মানে ভিউ পাওয়ার জন্য আজব একটা দুম করে গল্প জুড়ে দিলেন। কদিন আগে তো খুব শুনছিলাম, আমি দর্শক এইসব কথাগুলো বলি না, কদিন আগে খুব শুনছিলাম যে বাংলাদেশ দখল হয়ে যাচ্ছে। শুনেছেন না? কত ইউটিউবার কত বলেছেন। আমি একবার বলেছি বাংলাদেশ দখল হয়ে যাচ্ছে, বাংলাদেশ দখল হয়ে যাচ্ছে, বাংলাদেশে আরাকান আর্মি ঢুকে পড়েছে, তারপরে বাংলাদেশের চারধারে ভারতীয় সেনা 30,000 সেনা মোতায়েন করে দিয়েছে, এই ঢুকবে। আমি কখনো বলেছি? কখনো বলেছি আমি? আরামবাগ টিভি বলেছে? বরং আমি একদিন বলেছিলাম এসব ভুলভাল প্রচার হচ্ছে। আরাকান আর্মি তাদের মতো করে ওই দিকটা তারা করছে, বাংলাদেশ নিয়ে তাদের মধ্যে এই মুহূর্তে কোনো ভাবনাই নেই। এতদিন তো হয়ে গেল, বাংলাদেশ দখল হয়ে গেছে, ভারত যুদ্ধ করতে নেমে গেছে। কবে থেকে শুরু হয়ে গেছিল? ভারত সেনা 30,000 সেনা নামিয়ে দিয়েছে, হয়েছে। বরং আমি বারবার বলে আসছি ভারত এখন ওই মুডেই নেই। ভারত দেখছে, নজর রাখছে, সতর্ক থাকছে, ভারত ওই মুডেই নেই। আমি বলেছি কই এখন যুদ্ধ লেগেছে কি? এই যে একটা মানে বলে দেওয়া, এত সেনা চারধারে নামিয়ে দেওয়া হচ্ছে, তাহলে একটু মানুষ দেখবেন সত্যি মানে যুদ্ধ লেগে গেল, বাংলাদেশ দখল হয়ে গেল, সত্যি হয় দেখবেন মানুষ দখল হয়ে গেল। এগুলো একবার দুবার চারবার কন্টেন্ট হয়, কিন্তু একটা সময় ঢপবাজ হিসেবে প্রমাণিত হয়। আরো কিছু কিছু আমাদের বাংলাতে দেখি ওই ইনভেস্টিগেশনের ব্যাপার, ইডি সিবিআই, এমন ভাব গল্প জুড়ে দেওয়া হয় যেন ওখানে তিনি বসেছিলেন, যখন ইন্টারভিউ করা হচ্ছিল, ইন্টারোগেশন মানে সিবিআই ইডি, যেন উনি ওখানে বসেছিলেন, এমন সব গল্প। অথচ মেন স্ট্রিম মিডিয়া সে খবর করতে পারেনি, কিন্তু ইউটিউবাররা পুরো বলে দিচ্ছেন এই প্রশ্ন করা হয়েছিল, উনি এই উত্তর দিয়েছেন। সব আমরা বুঝতে পারি যেগুলো কতটা গল্প দেওয়া হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ তো প্রথম দিকে বুঝতে পারেন না। এখন তারা বুঝছেন যে সব ঢপ মারা হয়েছে, এখন তো সেই কন্টেন্ট আসছেই না। এইরকম বিভিন্ন ক্ষেত্রে এত ঢপ আর এত, সবাই ভাবছেন আমি ইউটিউবার হয়ে যাবো, ইউটিউবার হয়ে গেলে প্রচুর পয়সা। ওই যে আরামবাগ টিভি কত ইনকাম করছে, প্রচুর পয়সা, আমরা ইউটিউবার হয়ে যাবো। সবাই এখন ইউটিউবার হতে চান, কাজ কাম ছেড়ে দিয়ে। আর করতে গিয়ে সস্তায় প্রচার, দুম দাম করে এক একটা গল্প জুড়ে দেওয়া, দিয়ে হয়তো কোনটা ভিউ হয়ে গেল, আবার দুম করে পড়ে গেল। প্রশ্ন হচ্ছে এটাই যে এইভাবে কিন্তু বড় ইউটিউবার হওয়া যায় না। নিজের বিশ্বাসযোগ্যতা কখনো যেন নষ্ট না হয় সেটা বজায় রাখতে হবে। সেই আমি 2016 সালে আরামবাগ টিভি চালু করেছিলাম, কিন্তু প্রথম থেকে ইউটিউব সম্পর্কে জানতাম না। ওই অ্যাকাউন্ট খুলেছিলাম, কিন্তু অতটা ছিলাম না। আমি 2020 থেকে অ্যাক্টিভ হয়েছি খুব স্ট্রংলি, 19-20 থেকে অ্যাক্টিভ হয়েছি। কিন্তু আজকে 25 সাল, এখনো আমাদের পশ্চিমবঙ্গে আরামবাগ টিভি আমার ঠিক যে জায়গাটা, সেটা কিন্তু ধরে রেখে দিয়েছে। সেই জায়গাটা ধরে রেখে দিয়েছে, কাউকে ঘেঁচতে দেয়নি, বরং নিজের মতো করে এগিয়ে চলেছে। এটাই কারণ, বিশ্বাসযোগ্যতা। আরামবাগ টিভি ইউটিউব চ্যানেল হতে পারে, কিন্তু আরামবাগ টিভি যে কথাগুলো বলে মানুষ বিশ্বাস করেন, আমি সেই বিশ্বাসটা রাখতে চাই। যদি আমার খবরের কোথাও ভুল ত্রুটি হয়, আবার বলছি কিছু কমেন্ট বাংলাদেশের লোকদের জন্য বলছি, কিছু কমেন্ট, কিছু কটাক্ষ বা যেটা নিয়ে বলছি তার তথ্যগত কিছু হেরফের, এটা হয়তো হতে পারে।
তাও আপনারা ঠিক করে দেবেন, আমরা সেগুলো বলবো। আর আমার নিজস্ব কিছু ভিউ সেগুলো আমি বলি, আমার পার্সোনাল ভিউ বলি। কিন্তু সবসময় চেষ্টা করি খবরে থাকা, ফ্যাক্টে থাকা, গল্পেতে না, ফ্যাক্টে থাকা। এই চেষ্টাটা করি, এই চেষ্টাই করে যাব। তাতে যত মানুষ ভালোবাসবেন দেখবেন, যারা নিন্দা করবেন তারাও নিশ্চয়ই দেখবেন, নাহলে নিন্দা করবেন কি করে। কিন্তু আশা করি ওভারঅল আমার সেই বিশ্বাসযোগ্যতা আমি ধরে রাখতে পারছি বলি আমার ভিউ, সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ছে, উন্নতি হচ্ছে। সমস্যা কোথায়? আর একটা কথা শেষে বলি, পাল্টিবাজি চলবে না। আমি দেখেছি অনেকে পাল্টিবাজ। আমি কিন্তু যতই কঠিন মুহূর্ত হোক, আমার জায়গা ঠিক। এখানে 21-এর ভোটে আমরা যে পালস বুঝেছিলাম তৃণমূল কংগ্রেস হেরে যাবে, বিজেপি ক্ষমতায় চলে আসবে, যে পালস ছিল, এবং সেই বিশ্বাস আমার আজও আছে। ঠিকঠাক ভোট কাউন্টিং হলে তাই হতো, কিন্তু হয়নি। তৃণমূল কংগ্রেস ফিরে এসছে। তো যেদিন তৃণমূল কংগ্রেসের রেজাল্ট আউট হলো, তারপর থেকে সব দেখি ইউটিউবার সব মত পাল্টে ফেললেন, শাসকরের গুণ গাইতে শুরু করে দিলেন, কেউ মুখ বন্ধ করে দিলেন। আবার কেউ কিন্তু আমি আমার অবস্থান চেঞ্জ করিনি, আমি লাগাতার বলে যাচ্ছি কোথায় কি ওই ভোট পরবর্তী হিংসা হচ্ছে, পরপর দেখিয়ে যাচ্ছি। ওই রকম অবস্থানে অত থ্রেট, অত হুমকি, প্রাণে মেরে ফেলার হুমকি, আমার বাবার একটা দোকান ছিল সেটা বন্ধ করে দেওয়া, তারপরেও কিন্তু আমি আমার বক্তব্য বন্ধ করিনি। যত নির্যাতন হচ্ছিল সব বলে যাচ্ছিলাম। সেখানে একজন ইউটিউবার আবার আমার বিরুদ্ধে বলতে শুরু করে দিলেন। তিনিও কিন্তু ভোটের সময় শাসকের বিরুদ্ধে বলছিলেন। আর যখন দেখলেন তৃণমূল কংগ্রেস ফিরে আসছে, তৃণমূল কংগ্রেসের কাছে ভালো হওয়ার জন্য আমার নামে যা তা বলতে শুরু করে দিলেন, আমার একটা খবরকে কেন্দ্র করে। এখনো দেখি মাঝে মধ্যে যখনই দেখবেন রেজাল্টটা হলো না, উল্টো দিকে ব্যাস পাল্টি মেরে দিয়ে আমাদের নামে দোষ চাপিয়ে দেওয়া শুরু হয়ে গেল। এই পাল্টিবাজি মানুষ পছন্দ করেন না। নিজের কাজ নিজে করে যাবেন, একে তাকে দোষারোপ করে কিছু লাভ নেই ইউটিউবারদেরকে। আর এই পাল্টিবাজি, সুযোগ বুঝে পাল্টি খেয়ে যাবো, দিয়ে আমি ভালো সাজবো অমকের কাছে, এইসব করে এগোনো যায় না। ওইসব করলে ওই দেখতে হবে, আমাকে জ্বলতে হবে, আর লুচির মতো ফুলতে হবে। আরামবাগ টিভি তত্তর করে এগিয়ে যাবে, এটুকু বলতে পারি। অনেক কথাই বললাম দর্শক, পাশে থাকবেন, নজর রাখবেন। আমি জানি এরপরেও বাংলাদেশের অনেকে খারাপ বলবেন, বলুন, আপনাদের মত আপনারা প্রকাশ করবেন। তবে ফ্যাক্ট অনুযায়ী আমি কথা বলবো। ফ্যাক্টের মধ্যে কিছু আপনাদের বলার থাকলে নিশ্চয়ই আমাকে আলাদা করে হোয়াটসঅ্যাপে বলবেন। আমি চেষ্টা করব তথ্যগত যেন সঠিক এটা দিতে পারি, এই চেষ্টা আমি করব, যে চেষ্টা আমি করতে চাই। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।